Dear students, welcome back to my channel Math by MKR. সরল সুদ কষা অধ্যায়ের চতুর্থ পর্বের আজকের ক্লাসে আমরা 14 দাগের থেকে সমস্যাগুলির সমাধান করব। এই অধ্যায়ের পূর্বের 3টি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ধরে দেখে নিও, অথবা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস 10 ম্যাথস চ্যাপ্টার 2 দেখে নাও। আমরা জানি সরল সুদ কষা সংক্রান্ত সমস্যার সমাধান একটি মাত্র সূত্রের সাহায্যে করা যায়। সূত্রটি হলো I = PTR/100। PTR অথবা PRT বা অন্যভাবেও লেখা যায়। আমরা জানি গুণ বিনিময় নিয়ম মানে, সুতরাং এই তিনটি চলক PTR বিভিন্ন অবস্থানে লেখা যেতে পারে, যেখানে I = মোট সরল সুদ, টোটাল সিম্পল ইন্টারেস্ট। ইন্টারেস্টের প্রথম বর্ণ আই, তাই ইন্টারেস্টকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। পি ইকুয়ালস আসল, প্রিন্সিপাল। প্রিন্সিপাল এই শব্দের প্রথম বর্ণ এখানে পি, তাই আমরা আসল প্রিন্সিপাল পি ধরে থাকি। আর ইকুয়ালস বার্ষিক শতকরা সরল সুদের হার, অর্থাৎ অ্যানুয়ালি। এখানে রেট অফ ইন্টারেস্ট ধরা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা। রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্টের রেট এই শব্দের প্রথম বর্ণ আর, তাই বার্ষিক শতকরা সরল সুদের হার আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। এবং সময় টাইম, টাইম শব্দটির প্রথম বর্ণ টি, তাই সময় আমরা টি ধরে থাকি। I = PTR/100 সূত্রটি মনে রাখা খুবই সহজ, কারণ ইন্টারেস্টটা প্রিন্সিপাল, টাইম এবং রেটের সাথে সরল সম্পর্কে আছে। সুতরাং ভগ্নাংশের লবে PTR তিনটি চলই থাকবে, যেখানে বাম পক্ষে লবে আছে I, অর্থাৎ I/1 = PTR/100। অর্থাৎ I এর সাথে PTR সরল সম্পর্কে থাকার জন্য সোজাসুজি থাকে, অর্থাৎ কোনো চল এখানে হরে থাকছে না। যাই হোক, এখানে মোট চল 4টি, I, P, T এবং R। 4টি চলের মধ্যে সমস্যার মধ্যে সাধারণত যে কোনো 3টি চল দেওয়া থাকে, বাকি একটি চল আমাদের বের করতে হয়। যখন PTR দেওয়া থাকে আমরা I সমান বের করি PTR/100 করে। যখন আমাদের ITP দেওয়া থাকে, P নির্ণয় করতে হয়, ITR দেওয়া থাকে, P নির্ণয় করতে হয়, তখন আমরা P সমান 100I/TR নির্ণয় করি। একইভাবে T নির্ণয়ের সময় 100I/PR নির্ণয় করি। একইভাবে R নির্ণয়ের সময় 100I/PT নির্ণয় করি। 14 দাগের সমস্যাটি লক্ষ্য করো। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। অর্থাৎ অমল রায় 2000 টাকা জমা রেখেছিলেন ব্যাংকে এবং পশুপতি ঘোষ 2000 টাকা জমা রেখেছিলেন পোস্ট অফিসে। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2460 টাকা ফেরত পান। যথাক্রমে 2360 টাকা, 2460 টাকা, অর্থাৎ অমল রায় ফেরত পান 2360 টাকা এবং পশুপতি ঘোষ ফেরত পান 2480 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে দেখি। আমরা এই সমস্যাটির সমাধান দ্রুত করতে পারি। আসলে সুদের অনুপাত করলেই হবে, অর্থাৎ ব্যাংকের সুদ 2000 টাকায় সুদ সহ যদি 2360 টাকা হয়, তাহলে সুদ হয়ে যাচ্ছে 2360 বিয়োগ 2000 টাকা, অর্থাৎ 360 টাকা। এবং পোস্ট অফিসে 2000 টাকায় সুদ সহ হচ্ছে 2480 টাকা, তাহলে সুদ হচ্ছে 2480 বিয়োগ 2000 টাকা, মানে 480 টাকা। অর্থাৎ এই দুটি সংখ্যার অনুপাত করলেই আমরা পেয়ে যাচ্ছি 12 × 36, 12 × 48, অর্থাৎ 3:4। দ্রুত সিদ্ধান্ত আমরা নিতে পারি। কিন্তু আমরা জানি মাধ্যমিক পরীক্ষাতে 5-এর দাগে 2টি প্রশ্ন থাকে, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, যাদের প্রতিটির মান 5। একটি প্রশ্নের উত্তর দিতে হয় পাটিগণিত থেকে। সুতরাং 5 নম্বরের জন্য এইভাবে দ্রুত সমাধান করে উত্তর দেওয়া ঠিক নয়, তাই আমরা বিশদ বর্ণনা দিয়ে সমস্যাটির সমাধান করব।
পরীক্ষাতে আমরা দাগ নম্বর দিয়েই উত্তরটা লিখি, কিন্তু যেহেতু আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি তাই এখানে সমাধান লিখে উত্তরটা তৈরি করছি। এখানে দুটি ক্ষেত্র আছে, ব্যাংক এবং পোস্ট অফিস। ব্যাংকের ক্ষেত্রে আসল প্রিন্সিপাল পি ইকুয়ালস 2000 টাকা। যেহেতু সুদে আসলে 2360 টাকা, অতএব সুদ সমান 2360 বিয়োগ 2000 টাকা সমান 360 টাকা। সময় টাইম এখানে 3 বছর, অর্থাৎ টি এর মান 3, কিন্তু সময় আমরা যেহেতু একক লিখে থাকি তাই 3 বছর লিখেছি। আসলে আমরা টি সময়টি বছরে উল্লেখ করে থাকি, কারণ বার্ষিক সরল সুদের হার দেওয়া থাকে। মনে করি বার্ষিক সরল সুদের হার, যেহেতু এখানে দুটি ক্ষেত্র আছে তাই আমরা R1 R2 ধরতে পারি, অথবা স্পষ্টই বোঝা যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ কম, সে তুলনায় পোস্ট অফিসে বেশি, তাই প্রয়োজনে বার্ষিক সরল সুদের হার ব্যাংকের ক্ষেত্রে ছোট আর ধরি, ছোট আর %। একইভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা আসল পি 2000 টাকা লিখব, সুদে আসলে 2360 না লিখে 2480 টাকা লিখব। সুদ হবে 2480 বিয়োগ 2000 টাকা সমান 480 টাকা। সময় সেক্ষেত্রেও 3 বছর। বার্ষিক সুদের হার এখানে ছোট আর লিখেছি, সেখানে বড় আর লিখব। যাই হোক, এখন I ইকুয়ালস PTR/100 সূত্র থেকে পাই। অতএব 360 সমান পি স্তরে লিখতে পারি 2000 ইন্টু টি 3 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর বাই 100। লব হরকে 100 দিয়ে ভাগ করলাম, বা যেহেতু এখান থেকে আর নির্ণয় করতে হবে তাই আর এবং আর এর সহগকে আমরা বাম পক্ষে আনতে পারি, অর্থাৎ 20 গুণ 3 গুণ আর সমান 360, বা আর সমান 360 ডিভাইডেড বাই আর এর সঙ্গে 20 এবং 3 গুণ আছে, সুতরাং 20 এবং 3 এখানে ভাগ হয়ে যাবে, সমান 36/2 গুণ 3 12 6 সমান 6। অর্থাৎ আমরা বার্ষিক সরল সুদের হার ব্যাংকের ক্ষেত্রে পেলাম 6%। তাহলে দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রে আয়ের আমরা জায়গায় 480 লিখব, অর্থাৎ 480 সমান পি 2000 ইন্টু টি 3 ইন্টু এই আর এর স্থলে আমরা বড় হাতের আর লিখতে পারি, যেহেতু সরল সুদের হার ক্যাপিটাল আর ধরেছি, আর বাই 100। বা তাহলে 20 গুণ 3 গুণ বড় আর সমান 480, বা আর সমান 480 বাই 20 গুণ 3। প্রয়োজনে এই লাইনটা লেখার প্রয়োজন হবে না যদি সরাসরি এই লাইনটা করা যায়। তাহলে 48/2 গুণ 3। আমি এখানে আবার আলাদা করে লিখলাম, এটাও লেখারও কোনো প্রয়োজন নাই, তবে এক জায়গায় বারবার কাটাকাটি করলে অপরিচ্ছন্ন হয়ে যায়, বোঝাও কষ্ট হয়, তাই পৃথকভাবে করলাম, সমান 8। অর্থাৎ আমরা পেলাম পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার 8%। প্রশ্নে বলা ছিল ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে। তাহলে এখন আমাকে এই ছোট আর এবং বড় আর এর অনুপাত করতে হবে। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত সমান, আমরা যেহেতু এখানে সরল সুদের আগে শতকরা ভাষাটি ব্যবহার করেছি, সুতরাং 6% = 8% লেখাটা ঠিক নয়।
শতকরা সরল সুদ আসলে 6 আর 8, অতএব অনুপাত 6:8 ইকুয়ালস, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ উভয় জোড় সংখ্যা, অতএব উভয়কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3:4। তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা সরাসরি I1/I2 অর্থাৎ 360/480 পেয়ে যাচ্ছি। এই সুদের অনুপাত আসলে সুদের হারের অনুপাত, কারণ পিটি ছোট r/100-কে পিটি বড় r/100 দিয়ে ভাগ করা মানে আসলে আর এর অনুপাত। তাই আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারতাম 3:4, কিন্তু 5 নম্বরের প্রশ্ন বলে আমরা বিশদ লিখে বর্ণনা দিয়ে সমস্যাটির সমাধান করলাম। এরপর আমরা 15 দাগের সমস্যাটির সমাধান করব। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমরা সূত্র জানি I = PTR/100। এখানে পি অর্থাৎ প্রিন্সিপাল বা আসল দেওয়া আছে 15,000 টাকা, কারণ সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেছে। টি টাইম বলা আছে 5 বছর, কারণ 5 বছর পর সেই টাকা শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়েছে। সুতরাং টাইম এখানে টি সমান 5। রেট অফ ইন্টারেস্ট এখানে নির্ণয় করতে হবে, কিন্তু পি দেওয়া আছে, টি দেওয়া আছে, আর নির্ণয় করতে হবে আই। হ্যাঁ, আয়ও দেওয়া আছে, খুঁজে নিতে হবে। দেখো এখানে বলা আছে 15,000 টাকা ধার করেছিল, 5 বছর পরে দিতে হলো 22,125 টাকা। তাহলে বেশি টাকা দিতে হয়েছে। কত বেশি? 22,125 বিয়োগ 15,000 টাকা, সেই অতিরিক্ত টাকাটাই তো সুদ। সুতরাং এখান থেকে আমরা সুদ নির্ণয় করে নেব। তাহলে এক্ষেত্রে আসল সমান 15,000 টাকা, অর্থাৎ পি এর মান 15,000, কারণ আমরা পি এর মান টাকাতে ধরে থাকি, তবু বোঝার সুবিধার্থে আমরা 15,000 টাকা লিখেছি। সময় টি একইভাবে 5, আসলে টি এর মান 5, সুতরাং সময় 5 বছর। সুদ এটা বিয়োগ আসল নয়, আসলে সুদ আসল, অর্থাৎ সুদা আসল বা সুদে আসলে। সুদে আসলে এখানে বলা আছে 22,125 টাকা। যেহেতু সুদ আসল 22,125 টাকা, অতএব সুদ সমান সুদ ইন্টারেস্ট ইকুয়ালস, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিতে হবে, অর্থাৎ 22,125 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ করতে হবে, সমান 15 × 7 = 22, অর্থাৎ 7,125 টাকা। তাহলে আমরা পি, টি এবং আই পেলাম। পি, টি এবং আই পেলাম, এখান থেকে আর নির্ণয় করতে পারবো, অর্থাৎ আর সমান 100I/PT বসালে হবে, অথবা এই সূত্রেই আমরা বসাবো। I = PTR/100 সূত্র থেকে পাই, অতএব 7,125 সমান 15,000 × 5 × তাহলে 8টা এখানে ধরতে হবে। মনে করি বার্ষিক সরল সুদের হার R%, তাহলে R/100। লব হরকে 100 দিয়ে ভাগ করলাম, বা যেহেতু আর নির্ণয় করতে হবে, তাহলে আর এবং আর এর সহগ আমরা বাম পক্ষে আনি,
অর্থাৎ 150 গুণ 5 গুণ r সমান 7125 বা r সমান 7125কে তাহলে ভাগ করব আমরা 150 এবং 5 দিয়ে, অর্থাৎ 150 গুণ 5। এবার এটাকে লঘিষ্ঠ করতে হবে। এককের অঙ্কে 5 আছে লবে, সুতরাং 5 দিয়ে ভাগ যাবে। 5 একে 5 2 1 5 4 20 1 2 5 দুগুণে 10 2 5 5 5 25। আমরা এখানেই লিখতে পারি অথবা আবার তুলে নিতে পারি, তাহলে স্পষ্ট বোঝা যাবে কাকে কত দিয়ে কেটেছি। একইভাবে এখানে হরে এককে আছে 0, লবে এককে আছে 5, অর্থাৎ লব ও হরকে 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করলে 5 3 15 0, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 4 2 5 8 40 2 5 5 5 25। আবার দেখতে পাচ্ছ এখানে 0 আছে, এখানে 5 আছে, অর্থাৎ লব এবং হর উভয়কে 5 দিয়ে ভাগ যাবে। 5 6 30 5 5 25 3 5 5 7 35। 57 এবং 6 আমরা জানি 7 5 12, অর্থাৎ 3 এর গুণিতক, অর্থাৎ এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ যাবে। 19 3 57 আর 3 দুগুণে 6, অর্থাৎ 19 এর 2 সমান 19 এর 2কে আমরা 9 পূর্ণ 1 এর 2 লিখতে পারি, অর্থাৎ এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি, অথবা দশমিক ভগ্নাংশে আমরা পরিণত করতে পারি 9.5 করে। অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 9.5%। প্রশ্নে ছিল ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার। যদি উত্তরে লিখতাম ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার, তখন এখানে হতো 9.5, কিন্তু আমরা সুদের হার সবসময় পার্সেন্টেজ দিতে অভ্যস্ত, তাই এখানে শতকরা ভাষাটা না লিখে শতকরা চিহ্ন শেষে দিয়ে দিলাম। তাহলে এই সমস্যাটির ক্ষেত্রে স্পষ্টই বোঝা যাচ্ছে আসল পি এর মান দেওয়া আছে, টাইম টি এর মান দেওয়া আছে, শতকরা সরল সুদের হার অর্থাৎ আর নির্ণয় করতে হবে। সরাসরি আয়ের মান বা সুদের মান দেওয়া নেই, কিন্তু সুদে আসলে বলা আছে, তাই সুদে আসলে এই পরিমাণ থেকে আমরা আসল বাদ দিয়ে সুদ নির্ণয় করে নিলাম, অর্থাৎ আয়ের মান নির্ণয় করে নিলাম। 4টি চলো আই পি টি আর, যেহেতু 3টি চলো আই পি এবং টি দেওয়া আছে, সুতরাং এই সূত্রে আমরা ওই 3টি চলের মান বসিয়ে চতুর্থ চলো আর এর মান নির্ণয় করতে পারলাম। 16 দাগের সমস্যাটি লক্ষ্য করো। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে তিনি 1 লক্ষ টাকা জমা রেখেছিলেন ব্যাংক এবং পোস্ট অফিস, দুটি জায়গায়। মোট জমা রেখেছিলেন কত? 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা যেহেতু দুটি জায়গায় মিলে রেখেছিলেন, ধরে নিই প্রথম ক্ষেত্রে তিনি রেখেছিলেন x টাকা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তিনি বাকি 1 লক্ষ মাইনাস x টাকা জমা রেখেছিলেন। এইভাবে আমরা আসলটাকে দুভাগে ভাগ করে নেব। প্রথম ক্ষেত্র অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে x টাকার বার্ষিক 5% ইন্টারেস্টে সুদ নির্ণয় করে নেব, এবং দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রে 1 লক্ষ মাইনাস x টাকার বার্ষিক 6% ইন্টারেস্টে আমরা ইন্টারেস্ট বের করে নেব। উভয় ইন্টারেস্ট মিলে হবে 5400 টাকা, কারণ এখানে বলা আছে প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান, অর্থাৎ ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদ মিলে মোট 5400 টাকা তিনি পাচ্ছেন। তাহলে ধরি তিনি ব্যাংকে
x টাকা জমা রেখেছিলেন। অতএব পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1 লক্ষ মাইনাস x টাকা, যেহেতু মোট জমা টাকার পরিমাণ 1 লক্ষ টাকা। এখন ব্যাংকের ক্ষেত্রে আসল প্রিন্সিপাল পি ইকুয়ালস x টাকা। বার্ষিক সরল সুদের হার আমরা শুধু কি আর ধরব? যেহেতু দুটি ক্ষেত্র আছে তাহলে R1 R2 ধরতে পারি, অথবা ছোট আর বড় আর ধরতে পারি। ছোট আরটা আমরা এই ছোটোর ক্ষেত্রে ধরব, বড় আরটা বড়র ক্ষেত্রে ধরব, তাহলে বুঝতে সুবিধা হবে। বার্ষিক সরল সুদের হার R% বা R1% ধরি, R1% ইকুয়ালস বলা আছে 5%। সময় টাইম এখানে বলা আছে প্রতি বছর সুদের কথা, অতএব টাইম এখানে 1 বছর। অতএব I ইকুয়ালস PTR/100 সূত্র থেকে পাই। তাহলে I ইকুয়ালস PTR/100 এই সূত্র থেকে আমরা I পাবো, কিন্তু দুটি ক্ষেত্র আছে, তাহলে I1 I2 ধরে নিই। অতএব I1 সমান, তাহলে এখানে লিখে নিতে হবে, ধরি ব্যাংকের ক্ষেত্রে সুদ সমান I1 টাকা এবং পোস্ট অফিসের ক্ষেত্রে I2 টাকা ধরে নেব। তাহলে I1 সমান P সমান x ইন্টু T সমান 1 ইন্টু রেট অফ ইন্টারেস্ট এখানে 5/100 ইকুয়ালস 5x/100। এভাবে আমরা রাখতে পারি, অথবা এটাকে লঘিষ্ঠ করতে পারি। থাক, এইভাবেই থাক, ধরি এটা 1 নম্বর। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি, আমরা এখানে আসল পি লিখেছি, এখানে আসল পি লিখছি, সমস্যা কিছু নেই। এখানে সুদের হার আর, এখানে R2, একই আর ধরলেও কোনো সমস্যা নাই, আসল সূত্রে বসালে হবে। প্রয়োজনে এখানে P1 এখানে P2 ধরতে পারি। তাহলে আসল P2 এখানে 1 লক্ষ, 1 লিখে 2 3 5টা শূন্য মাইনাস x টাকা। বার্ষিক সরল সুদের হার এক্ষেত্রে তাহলে 6%, অর্থাৎ আর এর মান 6। সময় টাইম এক্ষেত্রেও একই, 1 বছর। অতএব I ইকুয়ালস PTR/100 সূত্র থেকে পাই। তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি I2, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে I2 ধরেছি, লিখতে হবে। ধরি সুদ I2 টাকা। I2 ইকুয়ালস 1 লক্ষ, 1 2 3 4 5 মাইনাস x, এটা আসল, ইন্টু টাইম 1 রেট অফ ইন্টারেস্ট 6/100 টাকা সমান। এইভাবেই আমরা রাখতে পারি 6 ইন্টু 1 লক্ষ মাইনাস x/100 টাকা। প্রশ্নে বলা ছিল মোট 5400 টাকা পান, তাহলে I1 এবং I2 এদের সমষ্টি হবে 5400। প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে I1 প্লাস I2 সমান 5400। আমরা I1 পেয়েছি 5x/100, 5x/100 প্লাস I2 পেয়েছি 6 ইন্টু 1 লক্ষ মাইনাস x/100। প্রয়োজনে এটা I1 সমান যেহেতু 5x/100 লিখে 1 নম্বর দিয়েছিলাম, প্রয়োজনে এটাও 2 নম্বর দিয়ে দিই। তাহলে I2 স্তরে লিখব 6 ইন্টু মাইনাস x/100। এই দুটির সমষ্টি সমান 5400। বা
খুব সুবিধে হলো, এখানে 100 লসাগু, তাহলে 5x প্লাস 6 ইন্টু 3 4 5 মাইনাস এক্স, 100 আর লিখছি না, হরে 100 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ 54, দুটা শূন্য ছিল, 100-র জন্য আরও দুটা শূন্য, বা অর্থাৎ 5400-কে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 5x প্লাস 6 ইন্টু মাইনাস এক্স এখানে আছে, অর্থাৎ মাইনাস 6x হবে, প্লাস 6 লিখে 5টা শূন্য, 1 2 3 4 5, এবার শূন্যের হিসাবটা করে নিলে সুবিধে হবে, 54 লিখে 4টা শূন্য, 1 2 3 4, বা মাইনাস এক্স ইকুয়াল, তাহলে 54 4টা শূন্য থেকে 60 4টা শূন্য বাদ যাবে, অর্থাৎ মাইনাস 6 লিখে 4টা শূন্য, 1 2 3 4, বা মাইনাস, অর্থাৎ উভয় পক্ষে -1 দিয়ে ভাগ বা গুণ করতে পারি, এক্স ইকুয়াল 6 1 2 3 4, অর্থাৎ 60,000, এক্সের মান হলো 60,000। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি প্রথম ক্ষেত্র অর্থাৎ ব্যাংকে 60,000 টাকা রেখেছিলেন। দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ পোস্ট অফিসে তিনি বাকি টাকাটা রেখেছিলেন, অর্থাৎ পোস্ট অফিসে রেখেছিলেন 1 লক্ষ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। 1 লক্ষ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। লেখার প্রয়োজন নেই, লিখলে এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে আসলটাকে দুভাগে ভাগ করে নিলাম। মোট যেহেতু 1 লক্ষ টাকা, তাই প্রথম ক্ষেত্র অর্থাৎ ব্যাংকে এক্স টাকা রাখলে দ্বিতীয় ক্ষেত্র পোস্ট অফিসে রেখেছিলেন 1 লক্ষ মাইনাস এক্স টাকা। ব্যাংকে এক্স টাকার 5% ইন্টারেস্টে 1 বছরের সুদ বের করে নেব। পোস্ট অফিসে 1 লক্ষ মাইনাস এক্স টাকার 6% ইন্টারেস্টে 1 বছরের সুদ বের করে নেব। উভয় সুদের সমষ্টি সমান দেওয়া আছে 5400 টাকা। তাই I1 এবং I2 অর্থাৎ প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট এবং দ্বিতীয় ক্ষেত্রের ইন্টারেস্ট মিলে 5400। এখান থেকে আমরা একটি মাত্র চলো এক্স এর মান নির্ণয় করতে পারবো। এক্স এর মান আমরা 1 লক্ষ মাইনাস এক্স এই সংখ্যামালায় বসিয়ে 1 লক্ষ মাইনাস এক্স সমান পেয়ে গেলাম 40,000, অর্থাৎ 1 লক্ষ মাইনাস 60,000 সমান পেলাম 40,000। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছিলেন। একই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা ব্যাংকের এক্স টাকা না ধরে পোস্ট অফিসের এক্স টাকা ধরতে পারতাম। সেক্ষেত্রে এক্স এর মান হতো 40,000 এবং 1 লক্ষ মাইনাস এক্স এর মান হতো 60,000 টাকা। আশা করি তোমরা সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের এরূপ ভিডিও দেখার সুযোগ করে দিতে শেয়ার করো, এবং যদি চ্যানেলটি আগে সাবস্ক্রাইব না করে থাকো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করো। এখন 17 দাগের সমস্যাটি লক্ষ্য করো। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 1000 টাকা, এটা 1000 নয়, এটা 10,000 হবে, 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে জমা রেখে ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এর আগে 16 দাগের সমস্যাটির সাথে মিল অমিল খোঁজার চেষ্টা করো। এখানে রেখা দিদির কথা বলা হয়েছে, সেখানে আসলাম চাচার কথা বলা হয়েছিল। রেখা দিদি 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে জমা রেখেছেন, আর আসলাম চাচা 1 লক্ষ টাকা একটি ব্যাংকে এবং একটি পোস্ট অফিসে জমা রেখেছিলেন। তার মানে তিনিও দুটি ক্ষেত্রে জমা রেখেছিলেন, দিদিও দুটি ক্ষেত্রে জমা রেখেছে। দিদি যে ব্যাংকে জমা রেখেছে তার একটি ব্যাংকের সুদের হার 6%, অপর ব্যাংকের 7%, আর আসলাম চাচা যে জমা রেখেছিলেন তার
একটি ক্ষেত্রে অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে সুদ ছিল 5%, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ ছিল 6%। আসলাম চাচা বছরে পেতেন মোট 5400 টাকা সুদ, আর দিদি দুটি ক্ষেত্র থেকে 2 বছরের মোট সুদ পাচ্ছে 1280 টাকা। তাহলে উভয় সমস্যার সমাধান কৌশল একই হবে। 16 দাগের সমস্যাটির সমাধানের জন্য আমরা যেমন প্রথমে ব্যাংকের ক্ষেত্রে সুদ নির্ণয় করেছিলাম, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ নির্ণয় করেছিলাম, I1 I2 যোগ করে 5400 টাকা পেয়েছিলাম। একইভাবে রেখা দিদি দুটি ব্যাংকে টাকা রেখেছে, প্রথম ব্যাংকের সুদ I1, দ্বিতীয় ব্যাংকের সুদ I2 নির্ণয় করে নেব। I1 এবং I2 মিলে হবে 1280 টাকা, কারণ তিনি 2 বছর পর সুদ বাবদ মোট 1280 টাকা পেলেন। হ্যাঁ, এক্ষেত্রে টি এর মান হবে 2। ধরি তিনি প্রথম ব্যাংকে x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রেখেছিলেন। যেহেতু মোট জমা টাকার পরিমাণ 10,000 টাকা, তাই 10,000 মাইনাস x করলাম। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল প্রিন্সিপাল P ইকুয়ালস x টাকা ধরেছি, এবং বার্ষিক সুদের হার, বার্ষিক সুদ বলতে এখানে সরল সুদই বোঝাচ্ছে, বার্ষিক সরল সুদের হার কি বলা আছে 6, অর্থাৎ r সমান এখানে 6, r সমান 6, আমরা পার্সেন্টেজ দিয়ে দিই, সুদের হার 8% সমান 6%। আর কি দেওয়া আছে, টাইম তো দেওয়াই আছে, সময় টাইম টি সমান 2 বছর, অর্থাৎ টি এর মান 2। ধরি মোট সরল সুদ I1 টাকা। যেহেতু দুটি ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, তাই প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা I1 ধরব, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে I2 ধরব। অতএব I ইকুয়ালস PTR/100 সূত্র থেকে পাই। তাহলে এক্ষেত্রে I1 সমান প্রিন্সিপাল x ইন্টু টাইম 2 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6/100 ইকুয়ালস, লঘিষ্ঠ করতে পারি, থাক 12x/100। এটা প্রয়োজনে 1 দিয়ে দিই, কারণ I1 I2 মান বসাবো, অর্থাৎ 1 ও 2 থেকে পাই বলে লিখব। একইভাবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল প্রিন্সিপাল 10,000 মাইনাস x টাকা, বার্ষিক সরল সুদের হার এক্ষেত্রে 7%, আর এর মান 7, সময় টির মান 2 বছর। ধরি মোট সুদ I2 টাকা। একইভাবে আমরা লিখি, অতএব I ইকুয়ালস PTR/100 সূত্র থেকে পাই। তাহলে I2 সমান 10,000 মাইনাস x, পি এর বদলে লিখেছি, ইন্টু 2 ইন্টু 7/100 সমান 14 গুণ 7 দুগুণে 14, 14 গুণ 10,000 মাইনাস x/100। এটাকে আমরা 2 নম্বর লিখে দিই। তাহলে এক্ষেত্রে বলা আছে 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান, অর্থাৎ I1 এবং I2 মিলে 1280 টাকা। অতএব I1 প্লাস I2 ইকুয়ালস 1280, বা I1 সমান আমরা পেয়েছিলাম 12x/100, 12x/100 প্লাস I2 সমান পেয়েছিলাম 14 গুণ 10,000 মাইনাস x/100, অর্থাৎ 14 ইন্টু 10,000 মাইনাস x/100 ইকুয়ালস 1280। বা তাহলে খুব সুবিধে হলো 100 লসাগু, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 12x প্লাস 14 গুণ
10,000 মাইনাস এক্স সমান 1280। আসলে এখানে লসাগু ছিল 100, তাহলে 1280 গুণ 100, প্রয়োজনে লিখে দিই একবার 100, বা 12x, এক্স সংবলিত পদগুলোকে পাশাপাশি আনি, অর্থাৎ এক্ষেত্রে -14x প্লাস 14 লিখে 4টা শূন্য 1 2 3 4 সমান 1280 ছিল 100 দিয়ে গুণ, অর্থাৎ আরও 2টা শূন্য, বা 12x থেকে 14x বাদ, অর্থাৎ -2x ইকুয়ালস, তাহলে 128 3টা শূন্য, এইভাবে হিসাবটা করলে সুবিধে হয়। 140 3টা শূন্য বাদ যাবে, 140 আবার 3টা শূন্য, বা -2x ইকুয়ালস, আসলে এরকম ভাবি 140 3টা শূন্য 128 3টা শূন্য, অর্থাৎ মাইনাস হবে 140 থেকে 128 বাদ দিলে হয় 12, অর্থাৎ 12 লিখে 3টা শূন্য মানে 12,000, বা x সমান হবে -12,000কে -2 দিয়ে ভাগ করে এভাবে বলতে পারি, অথবা মাইনাস মাইনাস কেটে দিলাম, 12,000কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 6,000। তাহলে রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিল x টাকা, অর্থাৎ 6,000 টাকা, অতএব দ্বিতীয় ব্যাংকে রেখেছিল, এখানেই বের করে নিই যে 10,000 মাইনাস এক্স ইকুয়ালস 10,000 মাইনাস 6,000 সমান 4,000। অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে 17 এবং 16 দুটি দাগের সমাধান কৌশল একই রকম, কারণ সমস্যাটাও একই রকম। আশা করি সমস্যার সমাধান কৌশল তোমরা বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।